আসসালামু আলাইকুম। পরি আমার মেয়ে গল্পটি বলছি, আপনাদের ভালো লাগবে, আপনারা শুনবেন। সন্ধ্যার আকাশে লাল নীল লেজার লাইটের কারুকার্য দেখে মনে হচ্ছিল কোনো জাদুকরী দুনিয়ার প্রবেশ করেছি। চারিদিকে ইলাহি বালের আলোতে ঝলমল করছে সব কিছু। স্টুডিও বক্স বাজছে বিয়ের সানায়, আর চারপাশে হুড়োহুড়ি উৎসবের আমেজ। আজ পরীর বিয়ে, যে পরী সবার পরিচিত, প্রায় সবার বাড়িতে আছে। আরে না না, আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই। পরীর সাথে পরী চ্যাটার্জি, বয়স 25 বছর হবে। দেখতে শুনতে পরী নামটা তার সাথে ভালো ম্যাচ করেছে। অফিসের প্রীতম চ্যাটার্জি ও অন্যান্য চ্যাটার্জির একমাত্র মেয়ে। পরী একমাত্র আদরের ভাই হলো অভিজিৎ চ্যাটার্জি। তাদের মধ্যে কেবল ভাই বোনের সম্পর্ক নয়, তাদের মধ্যে সব থেকে বড় সম্পর্ক হলো বন্ধুত্ব। একটা বন্ধুত্বের মধ্যে যা যা উপকরণের প্রয়োজন হয় সব কিছু আছে দুজনের মধ্যে। এদের বন্ধুত্ব কোনো কিছুর সাথে তুলনা করা যায় না, কারণ সর্বক্ষণ সর্বদা যে কোনো মুহূর্তের জন্য তারা একে অপরের পরিপূরক। কখনো পরীও কোথাও ফেঁসে গেলে তার ভাই অভি তার পাশে দাঁড়ায় বীরের মতো। আবার কখনো দুষ্টু অভি যদি তাদের মা বাবার রোষের মুখে পড়ে, পরী সেই সময় তার পাশে দাঁড়ায় ঢাল হয়ে। এমন বন্ধুত্ব দুজনের কেউ কারোর কাছে কোনো বিষয়ে গোপন করে না। কিন্তু যে পরীর কথা আজকে বলা হচ্ছে, মানে হঠা করে হলো ভাড়া করে যাকে বিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য এত আয়োজন, সেই পরীর জন্মের সময় বিস্ময়ময় পরিবেশ তৈরি হয়েছিল। জানেন কি, সেদিন পরীর বাবা প্রীতম চ্যাটার্জি, যিনি আজকের এই বিশাল বড় আয়োজনের হর্তাকর্তা, তিনি সেদিন কেবল কন্যা হয়ে জন্ম নেওয়ার কারণে পরীর মুখটাকেও দেখতে যায়নি। আসলে প্রফেসর প্রীতম স্বপ্ন দেখতে বেশি পছন্দ করে। বিয়ের পূর্বে সে তার বন্ধু রজতাপের ছেলেকে দেখে পরিকল্পনা করেছিল তারও ফুটফুটে একটা ছেলে হবে। সে তার ছেলের নামি দামি পোশাক পরাবে, দামি দামি খেলনা কিনে দেবে, ভালো স্কুলে পঠন পাঠন করিয়ে যোগ্য উত্তরসূরি করে তুলবে। অবশেষে প্রফেসর প্রীতম চ্যাটার্জির বিয়ে করলো। কয়েক মাস পরে জানা গেল তার স্ত্রী অন্তঃসত্ত্ব প্রীতম বাবা হতে চলেছে। সেই খবরটা পাওয়ার পর বাড়িতে আনন্দর হুড়গুড়িয়ে হলো। ভাই ও বোনেদের ডেকে খোটা করে খাওয়া দাওয়াতের আয়োজন করা হলো। কলেজে গিয়ে সহ শিক্ষকদের মিষ্টি মুখ করার প্রফেসর প্রীতম চ্যাটার্জি বড় মুখ করে বন্ধু বান্ধবকে সবাইকে বলল, আমি ছেলের বাবা হতে যাচ্ছি। সন্তান প্রসবের কয়েক মাস আগে থেকেই অন্যান্য চলে এলো বাবার বাড়িতে। প্রতিদিন বারবার ফোনে কথা বলে অন্যান্য খোঁজ নিতে প্রীতম। দিনগুলো ধীরে ধীরে বেশ কেটে যাচ্ছিল। অবশেষে সেই দিন এলো। মাঝরাতে হঠাৎ অন্যান্য প্রসব যন্ত্রণা শুরু হলো। গাড়ি ডাকতে ডাকতে বাড়িতে অন্যান্য ফুটফুটে মেয়ের জন্ম দিল। সেই সময় প্রীতমকে তার শালক ফোন করে বলল, জামাইবাবু, খুশির খবর আছে, আপনি বাবা হলেন আর আমি হলাম মামা। তখন তার ভোরে তাজা ঘুম ভেঙে শালকের থেকে খবর পেয়ে আনন্দে আত্মহারা প্রীতম বলল, কি বলল, আমি বাবা হয়েছি, আমার ছেলে হয়েছে? শালক বলল, একেবারে পরীর মতো ফুটফুটে সুন্দর মেয়ে। মেয়ের কথাটা শুনে কেবল কি শব্দটা করে প্রীতম ফোন কেটে দিল। তা দেখে পুরো আনন্দময় পরিবেশটা বিস্ময়মত হয়ে গেল। অন্যান্য বাবার পরিবারের সবাই বিস্মিত হলো। তারা আশা করেছিল যে প্রীতম খুব খুশি হয়ে
কিন্তু আর আচরণ দেখে সবাই হতবাক। অন্যান্য মেয়েকে কোলে নিয়ে নীরবে কাঁদতে লাগলো। পরের দিন প্রীতমের শাশুড়ি তাকে ফোন করে সবিস্তারে সব বললেন। প্রীতম তখনও বুঝতে পারছিল না কিভাবে সে তার প্রতিক্রিয়া জানাবে। সে হতাশায় ভেঙে পড়েছিল, কারণ সেই সময়টা একটা ছেলের আশা করেছিল। অন্যান্য মেয়েকে নিয়ে প্রীতমের বাড়িতে ফিরে এলো। 3 মাস পর নিজের সংসারে পা রেখেছে সে, কিন্তু স্বামীর আচরণের কোনো পরিবর্তন দেখা যায়নি। বাড়িতে ঢুকতেই প্রীতম মুখ গোমরা করে থাকতো, মেয়ের দিকে একবারও তাকাতে চাইতো না। মেয়েটি যখন কান্নাকাটি করত প্রীতম বিরক্ত হয়ে উঠত। কয়েকদিন এইভাবে কেটে গেল। অন্যান্য চেষ্টা করেও প্রীতমের মন পরিবর্তন করতে পারছিল না। তার মনে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল। একদিন সকালে অন্যান্য তখনও ঘুমিয়েছিল, আর তার কোলে মেয়েটি 2 হাত মেলে ঘুমাচ্ছিল। সেদিন সকালে প্রীতম বিছানা থেকে উঠেই এমন দৃশ্য তার চোখে পড়ল। সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথমবার সে তার মেয়েকে সজাগ দৃষ্টিতে দেখল। মেয়েটার মুখখানা দেখে তার হৃদয় কেমন করে উঠল। মেয়েটা এতটা নিরীহ আর মিষ্টি, যেন সত্যি এক ছোট পরী। প্রীতম ধীরে ধীরে অন্যান্যর পাশে বসে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলো। তার মনের মধ্যে অজস্র চিন্তা ভিড় করেছিল। সে বুঝতে পারল মেয়েটার মধ্যে তার নিজের ছায়া দেখতে পাচ্ছে। এই ছোট প্রাণটা যে তারই অংশ, তাই রক্ত এই ছোট মেয়েটার গায়ে বইছে। অবশেষে সে এটা অনুভব করতে পারল। মেয়েটার ছোট ছোট আঙুলগুলো, গোলাগাল মুখটা, মিষ্টি ঘুমন্ত চেহারা, সবকিছু তাকে মুগ্ধ করল। প্রীতমের মনে হতে লাগলো, এতদিন আমি কি ভুল করেছিলাম? এত সুন্দর একটা মেয়েকে অবজ্ঞা করাটা আমার কত বড় অন্যায়। এবার অন্যান্যর ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখলো প্রীতম মেয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মুখে এক ধরনের অদ্ভুত প্রসন্নীয় ছাপ। অন্যান্য মৃদু হেসে বলল, এটা তোমার মেয়ে প্রীতম, তোমার নিজের রক্ত মাংসের অংশ। প্রীতম ধীরে ধীরে বলল, এ তো আমারই পরী। এই প্রথম প্রীতম তার মেয়েকে অমন করে দেখছে। মেয়েটা তখনও ঘুমিয়েছিল, কিন্তু প্রীতমের কাঁপা কাঁপা হাত যেই স্পর্শ করলো তার গায়ে, সেই চোখ মেলে তাকালো। প্রীতমের হৃদয় ভরে উঠল ভালোবাসায়। সে অনুভব করলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এই ছোট্ট পরী। আর যাই হোক, নিজের রক্তের সম্পর্কের মায়া। সে তার ফুটফুটে সুন্দর মেয়েকে দেখে প্রথমে কি করবে সেটা বুঝতে পারছিল না। অবশেষে অন্যান্য মেয়ের পরীকে প্রীতমের কোলে তুলে দিল। মেয়ের মুখখানা দেখে প্রীতমের চোখে তখন জলে চলে এলো। ছোট পরী তার ছোট ছোট নরম তুলোর মতো হাত দিয়ে বাবার মুখে বুলিয়ে দিল। প্রীতমের চোখ থেকে তখন ঝরঝর করে জল পড়ে যাচ্ছিল। অন্যান্য সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা সেও যে কি তা দেখেছিল অভিনব রূপে। প্রীতম যখন প্রথমবার তার মেয়ে পরীকে কোলে নিল, তার মনে এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। এখন সে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় উপহার তার এই মেয়ে। প্রীতমের ভিতরে সব সংশয় মুছে গেল। তারপর থেকে সে নতুন উদ্যমে জীবন যাপন করতে শুরু করলো। প্রতিদিন কলেজ থেকে বাড়ি ফিরে আগেকার মতো হাটে বাজারে আড্ডা না, মেয়ের প্রীতমের ছোট পরীর সাথে খেলা করত। সেদিন দিন দিন নতুন নতুন খেলনা, নানার ডিজাইনের নিত্য নতুন জামা কাপড় নিয়ে আসতে লাগলো পরীর জন্য। পরী যখন সেইগুলো নিয়ে খুশি খুশি খেলতো, প্রীতমের মন ভরে যেত। প্রথম দিকে প্রীতম বুঝতে পারছিল না যে তার মেয়ে তার জীবনের সব কিছুর চেয়ে বেশি মূল্যবান হতে পারে। সে সব সময় ভাবতো তার একটা ছেলে হোক, সে তার ছেলের ভীষণ ভালোবাসবে।
এমন সেই ছেলে, তার কাছে সব কিছু। কিন্তু একদিন যখন পরী তার ছোট ছোট হাত দিয়ে প্রীতমের গালে আদর করলো, প্রীতম তখন উপলব্ধি করলো যে সন্তান যাই হোক না কেন তার সবচেয়ে বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ। ধীরে ধীরে পরী বড় হচ্ছে। একদিন প্রীতম পরীকে নিয়ে পার্কে গেল। পরী ছোট ছোট পায়ে দৌড়াচ্ছে পার্কের ময়ূর পাখিদের পিছু পিছু। এক সময় ছুটে এসে তার কোমল হাত তুলে পাখিদের দিকে ইশারা করে, বলতে চেয়েছিল, পাপা, এই ময়ূর পাখি ধরে দাও। প্রীতম বসে বসে পরীর ময়ূর পাখিদের সাথে খেলা উপভোগ করছিল। তার ছোটাছুটি, আবুল তাবুল কথা বলা আর খিলখিল করে পরীর হাসিতে প্রীতমের মন ভরে উঠতে যেন তার মতো মুহূর্তের মধ্যে জীবনের সব কষ্ট মুছে গেছে। রাতে যখন পরী ঘুমিয়ে পড়তো, প্রীতম তার পাশে গালে হাত দিয়ে বসে থাকতো। সে ভাবতো, কেমন করে এত সুন্দর একটা মেয়ে আমার জীবনে এলো। আমি কি না এই মেয়েকে অবজ্ঞা করেছিলাম। আজ আমি উপলব্ধি করতে পেরেছি, পরী আমার জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়েছে। ধীরে ধীরে পরীর কথা বলতে শিখেছে। একদিন প্রীতম কলেজে থেকে ফিরে নিজের পোশাক পরিবর্তন করছিল। তখন পরী দোলনাতে ঘুমাচ্ছিল। এমন সময় ছোট একটা আওয়াজ ভেসে এলো প্রীতমের কানে। প্রথমবার বাবা বলে ডাকলো ছোট্ট পরী। প্রীতম ছুটে গিয়ে দোলনাতে ঝুঁকে পড়ে দেখলো ছোট ছোট হাত পা তুলে পরী খেলছে আর মজা করছে। তা দেখে প্রীতমের চোখে জল এসে গেল। সে অনুভব করলো, এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। জীবনের আসলের অর্থ হচ্ছে ভালোবাসা এবং সম্পর্ক। আমার মেয়ে পরী আমার জীবনের সবচেয়ে বড় উপহার। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে প্রীতম লক্ষ্য করলো পরী আজ খেলা করছে না। সাধারণত সেই পরী সবসময় তার খেলনা নিয়ে ব্যস্ত থাকতো। আজ সে চুপচাপ করে ঝিমিয়ে সোফার উপরে বসে আছে। পরীর মুখে কোনো হাসি নেই, সে যেন নিথর হয়ে পড়ে আছে। তা দেখে প্রীতমের মন অস্থির হয়ে উঠল। প্রীতমের দ্রুত পরীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হলো মা? আমার মা পরী, তুমি না মা এমন ভাবে বসে আছো কেন? খেলা করছো না? তোমার কি হয়েছে? পরী তার ভাঙা ভাঙা মৃদু কণ্ঠে বলল, পাপা, আমার খুব শরীর খারাপ লাগছে, কোনো কিছু ভালো লাগছে না। প্রীতম অস্থির হয়ে পড়ল। তার কপালে নিজের হাত ঠেকিয়ে চিৎকার করে বলল, অন্যান্য কোথায় তুমি? প্রীতমের আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে অন্যান্য বেরিয়ে এসে বলল, এই তো এলে, চিৎকার করছো কেন? চা খাবে তো? বানিয়ে দিচ্ছি। প্রীতম রাগান্বিত হয়ে বলল, আর রাখো তোমার চা। মেয়েটা কি হয়েছে তার দিকে নজর দিচ্ছ? একটা ফুটফুটে ছোট দৌড়না করা মেয়ে, সে কেমন করে ঝিমিয়ে এখানে বসে আছে? খেয়াল করে দেখছো সারাদিন কি করো শুনি? অন্যান্য বলল, হ্যাঁ দেখেছি, হালকা জ্বর আছে ওর গায়ে। এটা এমন কিছু না, ঠিক হয়ে যাবে। আমি ওকে ওষুধ খাইয়েছি। কিন্তু অন্যান্য কথার প্রীতমের মন সন্ধি পেল না। সে অস্থির হয়ে বলল, ওষুধ খাইয়েছ? তোমারও ওই হোমিওপ্যাথি ওষুধের কোনো কাজ হবে না। তোমার দায়িত্ব বলে কিছু নাই। আমার মা পরী অসুস্থ, তুমি তা আমাকে ফোন করে জানাতে পারতে। অন্যান্য বলল, এটা নর্মাল জ্বর হয়েছে, ও সেরে যাবে। ও বাবা, এত চিন্তা করছে কেন? মেয়েটা কি শুধু তোমার একার? আমি এর মা না? তখন উত্তেজিত হয়ে প্রীতম বলল, হবে না, তোমার হোমিওপ্যাথিক আমার পরী সেরে উঠবে না। তুমি আমার সাথে চলো, ওকে এক্ষুনি আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। প্রীতম একথা বলে পরীকে কোলে তুলে নিল। তখনই অন্যান্য বাড়ির গেটে তালা লাগিয়ে প্রীতমের গাড়িতে বসলো এবং পরীর তারা দ্রুত তার সাথে ডাক্তারের কাছে গিয়ে গেল। ডাক্তারের চেম্বারে পৌঁছে দেখা গেল পরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তারবাবু পরীর চোখ জিভ ভালো করে দেখে বললেন, আপনার শিশুর শরীরে সংক্রমণ হয়েছে,
ওকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে। ডাক্তারের কথা শুনে প্রীতমের হৃদয় ভেঙে গেল। অবশেষে ধৃততার সাথে পরীকে হাসপাতালে ভর্তি করানো হলো। প্রীতম সারাক্ষণ পরীর বেডের পাশে বসে থাকতো। পরী তার ছোট ছোট কোমল হাত প্রীতমের হাতের উপর রাখলো। তখন প্রীতম তার চোখের জল আড়াল করতে পারল না। তখনই প্রতিটি মুহূর্ত যেন অত্যন্তকাল লাগছিল প্রীতমের কাছে। প্রীতম পরীর পাশে বসে তার সমস্ত প্রিয় স্মৃতিগুলো মনে করছিল। সে ভাবছিল, এই মেয়েকে আমি একসময় অবজ্ঞা করেছিলাম, আজ সেই মেয়েটা কষ্টে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। কেমন করে পরী আমার জীবনে সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। অবশেষে এক ডাক্তার প্রীতমে তার কেবিনে ডেকে নিয়ে গেলেন। কয়েকটা রিপোর্টের পেপার দেখিয়ে বললেন, পরী রক্ত পরীক্ষা নিরীক্ষা করে যা পাওয়া গেছে অবস্থা সংকটপূর্ণ। ঘাবড়াবেন না, তবে আমার সর্বক্ষণ চেষ্টা করছি। ডাক্তারের থেকে একথা শুনে প্রীতম একেবারে ভেঙে পড়ল। তা দেখে ডাক্তার আবার বললেন, দেখুন, ভেঙে পড়ার কিছু নেই। আমার সব রকমের ভাবে চেষ্টা করছি, আশা করি ভালো ফল পাবে। ডাক্তারের কেবিন থেকে ফিরে গিয়ে রাতভর প্রীতম পরীর পাশে থাকলো। তার ছোট হাত ধরে সারা রাত সেই পরীর মুখের দিকে তাকিয়েছিল এবং ভগবানের কাছে প্রার্থনা করছিল, হে ভগবান, আমার প্রার্থনা রক্ষা করো, আমার পরীকে সুস্থ করে দাও। প্রীতমের চোখে অশ্রু, মন ভরা দুঃখ এবং হৃদয়ে একটি মাত্র আশা, তার পরী সুস্থ হয়ে উঠুক। কয়েকদিন পর ডাক্তার আবার প্রীতমের তার কেবিনে ডেকে বললেন, পরীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, আর কয়েকটা দিন এখানে অবজারভেশনের রেখে ওকে ছেড়ে দেওয়া হবে। তখনই প্রীতমের মনে আশার আলো জ্বলল। সে জানতে পরী সুস্থ হয়ে উঠল, তার জীবনে আবার খুশি ভরে উঠবে। অবশেষে কয়েকদিন পরে হাসপাতাল থেকে ছুটিয়ে পেল। প্রীতম পরীকে কোলে তুলে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। নির্বিঘ্নে তারা বাড়ি ফিরল। প্রীতমের হৃদয় খুশিতে ভরে উঠল। পরীও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ধীরে ধীরে পরী বড় হতে লাগলো। তার বয়স যখন 3 পেরোলো, প্রীতম অন্যান্য তাকে একটি ভালো কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করলো। মেয়েটা দেখতে যেমন সুন্দর, পড়াশোনাতেও তেমন ব্রিলিয়ান্ট। তার প্রচণ্ড ভালো স্মরণশক্তি এবং একসাথেও বাংলা ও ইংরাজি অনেকগুলো কবিতা মুখস্থ রাখা তার জন্য খুব সহজ ব্যাপার ছিল। পরীর বয়স এখন 4। সদা তার ছোট ভাই অভির জন্ম হয়েছে। পরীর আনন্দ সীমা নেই। সে নিজের ছোট ভাইকে খুব ভালোবাসে এবং সারাক্ষণ তার সাথে খেলাধুলা মেতে থাকে। প্রতিদিন সকালে পরী যখন স্কুলে যায়, সে তার ব্যাগ, সব বই খাতা গুছিয়ে নেয়। স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকা সব সময় তার প্রশংসা করে, কারণ সে যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি শিখে নেয়। স্কুলে শেষে পরী বাড়ি ফিরে ছোট ভাইয়ের কাছে ছুটে যায়। তার ছোট ছোট 2 হাত ধরে খেলা করে, তাকে চুম্বন করে আদর করে। অন্যান্য তার ছেলে অভিকে আদর করে বলতো, দেখো দেখো, তোমার দিদি পরী তোমার জন্য একটা নতুন খেলনা নিয়ে এসেছে। পরীর ভাইয়ের হাতে নিজের পুরাতন খেলনা দিয়ে বলতো, এই নাও, এটা তোমার জন্য, আমরা এখন থেকে একসাথে খেলবো ভাই। ছোট ভাইটি খুশিতে হাসতো এবং ধীরে ধীরে সেও যত বড় হচ্ছিল, দুজনের সম্পর্ক আরো গভীর হলো। দুজনে মিলে নানান খেলা করত। কখনো তারা খেলনা গাড়ি চালাতো, কখনো পুতুলের বাড়ি বানাতো। প্রীতম বাড়ি ফিরে ছেলে মেয়েকে একসাথে খেলা দেখে মুগ্ধ হয়ে যেত। সে ভাবতো, আমার ছেলে মেয়ে কত
সুন্দরভাবে বড় হচ্ছে। একদিন প্রীতম স্কুল থেকে পরীকে নিয়ে ফিরছিল। রাস্তায় পরী প্রীতমের বলল, পাপা, আজ আমি স্কুলে নতুন একটা কবিতা শিখেছি, আমি কি তোমাকে সেটা শোনাতে পারি? প্রীতম মৃদু হেসে বলল, অবশ্যই মা পরী, আমি শুনতে চাই। পরী বাড়ি ফেরার পরে সারা রাস্তায় প্রীতমকে কবিতা শোনালো। পায়রা কবু, কবি আইয়ুব খান। বাকবাকুম পায়রা, খাই খাই উড়ে, এদেশে ও দেশে নানা দেশে, পাখনা মেলে ঘোরে, কত কি যে দেখে, মন কি তার ঘরে থাকে। ধরতে গেলেই ফুরুক করে মগ টালেতে গিয়ে বসে, পড়াশোনা করে না, স্কুলে ধারে ধারে না, বকাঝকাও খায় না, কেমন সে সুখে থাকে। আমার বেলা যত কিছু মায়ের মুখে হাতে, ও পায়রা শোনো না, দেনা দুটো তার পাখনা, ডানা মেলে উড়ব চেতা, খুঁজে কেউ পাবে না। প্রীতম হাতের তালি দিয়ে তার মেয়েকে উৎসাহিত করে বলল, বা বা বা, আমার পরী চমৎকার আবৃত্তি করে। প্রীতম তার মেয়ে পরীকে স্মরণ শক্তি দেখে তাজ্জুব। এবং তার আবৃত্তি শুনে গর্ব প্রীতমের হৃদয় ভরে উঠল। সে ভাবল, আমার মেয়ে সত্যি খুব মেধাবী। বাড়ি ফিরে পরীর ছোট ভাই অবির কাছে ছুটে গেল। সে বলল, ভাই, আমি তোমাকে একটা নতুন খেলা শেখাবো, তুমি আমার অনুসরণ করবে, ঠিক আছে? ছোট অবি তার ছোট মাথা নেড়ে সম্মতি জানালো। পরী তাকে নানা ধরনের খেলা শেখাতে লাগলো। অন্যান্য রান্নাঘর থেকে তাদের দেখে হেসে বলল, দেখো, ওরা দুজন কত ভালো বন্ধু। প্রীতম মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, আমাদের পরী সত্যি অসাধারণ। এইভাবে দিনগুলো কেটে যেতে লাগলো। তাদের পরী তার পড়াশোনা এবং ছোট ভাইয়ের সাথে খেলা দুটোই সুন্দরভাবে সামলাতে চলতে লাগলো। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে পরী তার ভাইকে চুমু খেয়ে বিদায় জানাতো। বিকেলে বাড়ি ফিরে আবার তার সাথে খেলতে বসতো। প্রীতম অন্যান্য তাদের সন্তানদের সুন্দরভাবে বড় হতে দেখে গর্বিত অনুভব করত। তারা বুঝতে পারত তাদের পরী এবং ছোট্ট অবির মধ্যে থাকা এই ভালোবাসা এবং বন্ধন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ পরী অনেক বড় হয়েছে। সে তার ছোট্ট ভাইকে হাই স্কুলে ছেড়ে উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হয়েছে। তার অঙ্কে মাথা ভালো থাকায় কমার্স বিষয়গুলি তার জন্য আদর্শ মনে হচ্ছে। তাই তার বাবার পরামর্শে পরী কমার্স নিয়ে পড়াশোনা শুরু করলো। আজ ছিল পরীর কলেজের প্রথম দিন। সে কখনো এর আগে কলেজে আসেনি, তাই সব কিছু তার জন্য নতুন এবং আকর্ষণীয় মনে হচ্ছিল। হলদিয়ায় করব কলেজের বিশাল বড় বড় বিল্ডিং, সবুজ মাঠ, ক্যান্টিন থেকে লাইব্রেরি, সব কিছু তাকে অবাক করে তুলেছিল। যখন সে কলেজে প্রবেশ করল, তখন চারপাশে অনেক ছাত্রছাত্রীকে দেখে সে একটু সংকোচ অনুভব করল, কিন্তু তার আত্মবিশ্বাসে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো। পরী তার প্রথম ক্লাসে প্রবেশ করলো। ক্লাসরুমে অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বসে সে অধ্যাপকের লেকচার শুনতে লাগলো। অধ্যাপক বিষয়টি সহজভাবে বোঝানোর চেষ্টা করছিল এবং পরী তার নোটবুকে নিয়ে মনোযোগে সহকারে সব কিছু লিখছিল। ক্লাস শেষে পরী কয়েকজন নতুন সহপাঠীর সাথে কলেজে ক্যাম্পাসে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সে বুঝতে পারল যে এই নতুন যাত্রায় তার সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা প্রয়োজন। সে লাইব্রেরিতে গেল এবং বিভিন্ন বইয়ের র্যাক দেখল। লাইব্রেরির বইয়ের বিশাল সমারোহ দেখে তার পড়ার আগ্রহ আরও বেড়ে গেল। ক্যান্টিনে গিয়ে সে কিছু খাবার খেলো এবং কয়েকজন নতুন বন্ধুর সাথে আলাপ করল। পরী কলেজ থেকে বাড়ি ফিরে দোতলায় সোজা তার
ঘরে ঢুকলো। স্কুল ব্যাগটা বিছানায় ফেলে দিয়ে সে তার ছোট্ট ভাই অভির ঘরে ঢুকলো। অভি তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, কারণ এবছর তার জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা, মাধ্যমিক। পরি খুশি মনে বলল, অভি তুই বিশ্বাস করবি না, আজ কলেজে কি দারুণ একটা দিন কাটালাম আমি। অভি তার বই থেকে মাথা তুলে বলল, কি দিদি, কি হলো আজকে? সব 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 বলতো। পরি তাকে সবকিছু বলল। প্রথম ক্লাসে লাইব্রেরির বইয়ের বিশাল সমারোহ, ক্যান্টিনের মজা খাবার এবং নতুন বন্ধুদের সাথে আলাপ। কিন্তু একটা কথা সে বিশেষভাবে উল্লেখ করলো, তুই জানিস, কেউ না জানে না যে আমার প্রফেসর প্রীতম চ্যাটার্জি আমার বাবা। অভি বিস্ময় ভরা চোখে বলল, ওরা জানে না? তোর ক্লাসমেট জানে না? পরি হেসে বলল, বাবা চেয়েছেন আমি যেন সাধারণ ছাত্রছাত্রীদের মতোই থাকি। বাবা চান না কেউ আমাদের এই সম্পর্কের জন্য আমাকে আলাদা চোখে দেখুক। আমি তাই চেয়েছি, তাই আমরা ঠিক করেছি কলেজে আমাদের সম্পর্কের কথা কাউকে জানাবো না। অভি মুগ্ধ হয়ে বলল, দিদি তুই কত সুন্দর সব কিছু সামলে নিচ্ছিস। তোর কথা শুনে আমারও ইচ্ছা করছে তোর মতো কলেজে গিয়ে ভর্তি হতে। পরি তার ছোট ভাইকে সেভাবে বলল, অভি তুই অবশ্যই পারবি। তুই মন দিয়ে পড়াশোনা কর আর মাধ্যমিকে ভালো রেজাল্ট কর। আমি জানি তুই একদিন আমার মতো কলেজে পড়বি আর বড় কিছু করবি। অভি প্রেরণা পেল তার দিদির কথা শুনে। সে ভাবল, দিদির মতোই আমি একদিন কলেজে পড়ব এবং নিজেকে প্রতিষ্ঠিত করব। সেই সময় বাড়ির দোতলায় হন্তদন্ত হয়ে অভি ঘরে এসে মা অন্যান্য চ্যাটার্জির রাগান্বিত কণ্ঠে কড়া সুরে অভিকে বকাঝকা করতে লাগলো। অন্যান্যা বলল, তুই আমার আজ কোনো মেয়ের সাথে কি গন্ডগোল করে এসেছিস? এখন তোর বাবা নিচে তোকে ডেকে পাঠিয়েছে। আজ তোকে তোর বাবার হাতে কেলানি থেকে কেউ রক্ষা করে দেখবে। এই মেয়েটি হয়েছে ভাইয়ের সেবক গার্ড। আমি বলে দিচ্ছি পরি, তুই একদম এদের মাঝে আসবি না। প্রত্যেক দিন বিভিন্ন লোকের অভিযোগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল আমার। একের নিয়ে আমার পারা যাচ্ছে না। পরি সোজা অভির দিকে তাকালো। অভি তার মলিন মুখ দিয়ে দিদির দিকে তাকিয়ে থাকলো। অন্যান্য বকতে নিচে চলে গেল। পরি তার পাশে এসে বসলো এবং জিজ্ঞাসা করলো, অভি কি হয়েছে? আবার কি করেছিস তুই? অভি মাথা নিচু করে বলল, আজ একটা মেয়ে ওড়না নোংরা ড্রেনে ফেলে দিয়েছি। তার জন্য ক্লাসে সবাই আমাকে নিয়ে ঝামেলা করেছে। দিদি আমি সত্যি বলছি, আমি দুষ্টুমি করতে গিয়ে করেছি, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। পরি এক গভীর শ্বাস নিয়ে বলল, অভি তুই এমন কাজ কেন করিস? দুষ্টুমি করতে গিয়ে যদি কাউকে কষ্ট দিস সেটা তো ঠিক না। তুই ভাবতো তোর এই দিদির ওড়না যদি কেউ নর্মদায় ফেলে দেয় তোর কেমন লাগবে? অভি বলল, আরে দিদি, মেয়েটা একেবারে নোংরা। ওর ওড়নাটাও গলায় ওড়নার জায়গা রাখে না। আমি বললাম, তুই তোর ওড়না যেখানে রাখা সেখানেই যেহেতু রাখতে পারিস না, তাহলে ওটা নোংরা ড্রেনে ফেলে দে। সে বলল, আমার ওড়না আমি যেখানে খুশি রাখতে পারি। তুই কই আমার ওড়না নোংরা ড্রেনে ফেলে দেখা। পরি বিরক্ত হয়ে বলল, আয় তুই তার ওড়না ড্রেনে ফেলে দিলি। ওকে ভাই যার ওড়না সে কিভাবে পারবে সেটা তার ব্যাপার। তোকে অন্য মেয়ের ওড়না কিভাবে পরবে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে কেন? এখন তোর মন দিয়ে পড়াশোনা করা উচিত। এমন কাজ করিস না ভাই। অভি মাথা নিচু করে বলল, আমি জানি দিদি,
আমার রাগের মাথায় ভুলটা হয়ে গেছে, আমি আর এমন করব না। কিন্তু এখন কি হবে? বাবা তো আমার উপরে খুব রেগে আছে। পরি অবিকে সাহস দিয়ে বলল, চল আমার বাবার মায়ের সাথে কথা বলি, আমি তোর পাশে আছি। কিন্তু তুই কথা দে, তুই আর এমন দুষ্টুমি করবি না। পরীর কথাতে রাজি হয়ে অভি তার মাথা নেড়ে তাকে সম্মতি জানালো। তারপর পরী তাকে নিয়ে নিচে এলো। প্রীতম চ্যাটার্জি, যিনি হলদিয়া গভর্নমেন্ট কলেজের প্রফেসর, বসেছিলেন ড্রয়িং রুমে। তার মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। অন্যান্য চ্যাটার্জির পাশে দাঁড়িয়ে আছেন, হাতে তার চায়ের কাপ, মানে একমাত্র তারাই দুজন চা খাচ্ছেন। পরী শান্তভাবে বলল, বাবা, অভি আজ যা করেছে সেটা খুবই ভুল করেছে, এই জন্য সে অনুতপ্ত। কিন্তু আমি কথা দিচ্ছি ও আর এমন কাজ কখনো করবে না। এই এখনই তোমার কাছে ক্ষমা চাইবে। অভি তখন মাথা নিচু করে তার বাবার মায়ের সামনে দাঁড়িয়ে আছে। পরী অভিকে গুরুত্ব দিয়ে আস্তে আস্তে বলল, ভাই, এই সুযোগে বাবার কাছে ক্ষমা চেয়ে নে। অভি ভয়ে ভয়ে করে বলল, বাবা, আমি একটা বড় ভুল করে ফেলেছি, আমি আর এমন ভুল করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্রীতম অভির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর গভীর শ্বাস ছেড়ে বললেন, অভি, তুই যে ভুল করেছিস সেটা তুই কি করেছিস বুঝতে পেরেছিস? আমার মান সম্মান কিছুই রাখবি না তুই। অভি বলল, বাবা, আমার আর কোনোদিন এই ভুল হবে না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। প্রীতম চ্যাটার্জি বললেন, এটাই ভালো কথা, নিজের ভুলকে সেটা বুঝতে পারাটা। কিন্তু আমার কাছে ক্ষমা চাইলে তো হবে না বাবা। যে মেয়েটার ওড়না টেনে ফেলে তাকে অপদস্থ করেছিস, তোকে তার কাছে ক্ষমা চাইতে হবে। অভি তখন বলল, বাবা, সে আমার ক্লাসমেট, আমি সবার সামনে। প্রীতম তখন হুঙ্কার দিয়ে বলল, চুপ, একদম চুপ করো, কোনো কথা বলবি না। নোংরামি করার সময় তোর মনে থাকে না? তোকে সবার সামনে তার কাছে ক্ষমা চাইতে হবে। আগামীকাল তার যে ওড়না নষ্ট করেছি সেই ধরনের একটা ওড়না কিনে নিয়ে গিয়ে সবার সামনে তাকে দিবি, সেটা দিয়ে ক্ষমা চাইবি, তাহলে ভাববো তুই শুধরে গিয়েছিস। অভি তার নরম গলায় বলল, বাবা, আমি তো বললাম আমি আর এ ধরনের কোনো কাজ করব না। প্রীতম বলল, ঠিক আছে, এ কথা তুই বারবার বলিস, আমি আর এমন কাজ করব না, কিন্তু আবার সেই একই ভুল করিস, এই জন্য তোর এই শাস্তি। এইবার কোনো ভুল করতে গেলে এই শাস্তি তোকে স্মরণ করিয়ে দেবে। পরী বলল, বাবা, এবারের মতো ভাইকে ছেড়ে দাও, ও তো নিজের বলছে ও কোনোদিন এই কাজ করবে না, আমি এবার ওকে চোখে চোখে রাখবো। প্রীতম চ্যাটার্জি বললেন, কিন্তু মা, আর কতদিন এই সব ঝামেলা করতে থাকবে? স্কুল থেকে, পড়া থেকে, সোসাইটি, অভিভাবকরা শুধু ওর বিরুদ্ধেই অভিযোগ করতে থাকবে, আর আমি ওর হয়ে সবার কাছে বারবার ক্ষমা চাইতে থাকবো। এই ছেলে, তুই যদি আবার এমন কিছু করিস তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি পেতে হবে তোকে। দিন দিন যত বড় হচ্ছিস তত ফাজলামি করে বেড়াচ্ছিস। আজ স্কুলে গিয়ে নিজের সহপাঠীর সাথে গন্ডগোল করিস, তোর কাল থেকে গিয়ে মাঠে নিজের বন্ধুদের সাথে গন্ডগোল করিস। গন্ডগোল ছাড়া কি তুই কিছুতেই থাকতে পারিস না? রোজ রোজ তোর নামে এই নয় সে কমপ্লেন করতে থাকবে। আজ তোকে পরীর মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিলাম, যা এখন গিয়ে পড়তে বস। অভি বলল, ঠিক আছে বাবা। অভি ডাইনিং রুম থেকে বেরিয়ে যাবে, সেই মুহূর্তে প্রীতম চ্যাটার্জি আবার বললেন, আর কোনোদিন যদি দেখি তোর নামে কোনো রকম অভিযোগ এসেছে, সেই দিন তোর
এই প্রীতম চ্যাটার্জির ভয়ানক রূপ দেখবি। এখন তোর মন দিয়ে পড়াশোনা করার সময়। এখন থেকে তোকে টার্গেট করতে হবে দিদির থেকে মাধ্যমিক ভালো রেজাল্ট করার, তা না করে তার পিছনে লেগে বদমাশি করো। কাল সকালে দিদিকে নিয়ে গিয়ে বাজার থেকে একটা ওড়না কিনে তবেই স্কুলে যাবি। আর মেয়েটাকে ওড়নাটা দিয়ে ক্ষমা চেয়েছিস কিনা আমি কিন্তু খবর নেব। অভির চোখে জল এসে গেল। সে তার কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমি কথা দিচ্ছি আমি আর এমন কাজ করব না। পরি এবং অভি একসাথে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরের ফিরল। পরি বলল, অভি, তুই আমাকে কথা দে, তুই মন দিয়ে পড়াশোনা করবি আর দুষ্টুমি করবি না। তুই জানিস আমাদের জন্য বাবা মা কত কষ্ট করেন। বাবার এই এলাকার মান ইজ্জত আছে, কত লোকে বাবার সম্মান শ্রদ্ধা করে। তার ছেলে হয়ে তুই দিন দিন এমন কাজ করবি। অভি বলল, দিদি তুইও না। পরি বলল, অন্য দিনের কষ্ট না দিয়ে আমাদের এমন ভালো কাজ করতে হবে অন্যান্যরা যেন আমাদের দেখে খুশি হন। অভি মাথা নেড়ে বলল, হ্যাঁ দিদি, আমি তোর কথা শুনবো। পরি তার ভাইকে ভালোবেসে বলল, তুই পারবি অভি, তুই একদিন আমাদের গর্বিত করতে পারবি। অভি, কিন্তু দিদির বাবা যেটা বলেছেন সেটাই আমার দ্বারা সম্ভব নয়। আমি কি করে সবার সামনে দিদির কাছে ক্ষমা চাইব? আমার দ্বারা কি সবার সামনে ক্ষমা চাওয়া ঠিক হবে? না না, আমি তা পারবো না। পরি তখন বলল, তাহলে তুই এমন কাজ করলি কেন? এমন কাজ করার আগে তোর ভাবা উচিত ছিল। অভি, কিন্তু আমার কথা শুনবেই না কেন? আমি তো বলেছি ওড়নাটা ঠিক করে গায়ে দাও। পরি তখন বলল, তুই কেন কাউকে এ কথা বলতে যাবি? সেবা তোর কথা শুনবে কেন? তখন অভি একটা মশানে এক কথা বলে ফেলল, কারণ আমি প্রীতিকে ভালোবাসি। এ কথা বলেই অভি দাঁতে জিভ চেপে থমকে গেল। পরি তখন বলল, কি বললি? আমার ভাই কাউকে ভালোবাসে আর আমার কাছে তা কোনো খবর নেই, তাই তুই এই ব্যাপারটা আমার কাছে চেপে থাকলি কেন? পরের পর্ব। প্রফেসর প্রীতম চ্যাটার্জি ও অন্যান্য চ্যাটার্জি তখনও ড্রয়িং রুমে বসে আছেন। তাদের থেকে পরি ও অভি চলে এলো দোতলায় নিজের রুমে। পরি ও অভি ঘর থেকে বেরিয়ে যেতেই প্রীতম অন্যান্যকে দিকে গভীর চিন্তাময় ভাবে তাকালো। অভির সাম্প্রতিক কিছু আচরণ তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। প্রীতম তার ছেলে অভিকে নিয়ে সত্যি উদ্বিগ্ন। ঘরটা ছিল একবার শান্তপূর্ণ পরিবেশ, কিন্তু তাদের মনের মধ্যে চিন্তার কালো বিদঘুটে মেঘ জমেছিল। অন্যান্য ধীরে ধীরে বলল, এই বয়সে ছেলেরা এমনই হয়, দেখবে বড় হতে হতে ও নিজেকে অনেক শুধরে নেবে। তুমি ছেলেকে এইভাবে ভয় দেখিয়েও না তো। অভি অমনি তোমার সামনে আসতে চায় না, তোমাকে ভয় করে। আমাদের একমাত্র ছেলে, কোথায় কি করে বসবে দেখছো তো কখনো টিভিতে কখনো পেপারে কি সমস্ত খবরাখবর দেখায়। আমার এটা নিয়ে ভীষণ চিন্তা করে গো। প্রীতম চ্যাটার্জি অন্যান্যকে দিকে সিংহের মতো চোখ তুলে তাকালো। অন্যান্য তার এই কঠোর দৃষ্টি দেখে নিজেকে একটু গুটিয়ে নিল। তারপর প্রীতম বলল, অন্যান্য, আমি বুঝে তোমার চিন্তা, কিন্তু ওর বয়স এখন এমন যে ওকে ঠিকভাবে গাইড করা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু চাই অভি যেন সঠিক পথে থাকে।
অন্যান্য হালকা শ্বাস ফেলে বলল, আমি জানি প্রীতম, কিন্তু আমরা যদি ওকে বোঝানোর সময় একটু বেশি ধৈর্য দেখাই তাহলে হয়তো আমাদের কাছ থেকে দূরে সরে যাবেন। প্রীতম কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক বলছো, আমাদের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। আমি চেষ্টা করব ওকে একটু শাসনের মধ্যে রাখতে, আর তুমি ওকে লাই না দিয়ে একটু চোখে চোখে রেখো। অন্যান্য হাসি মুখে বলল, আমরা একসাথে থাকলে সব সমস্যা সমাধান করতে পারবো। কবি আমাদের সন্তান, ওর মঙ্গলে আমাদের মঙ্গল। প্রীতম মৃদু হাসি দিয়ে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলছো। অন্যান্য আমি ওকে ভয় দেখানোর চেয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করব। এদিকে অভি এবং পরি তাদের নিজেদের ঘরে এসে বসেছিল। অভিকে একটু অস্থির লাগছিল। পরি তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবাও? আমার ভাইয়ের মন কোনো এক রাজকন্যা রাজ করছে। অভি একটু লজ্জিত মুখে বলল, আমি জানি না দিদি, প্রীতি কি চাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তাই আমি ভাবছিলাম তোকে বলবো, তুই হয়তো আমাকে নিয়ে মজা করবি। পরি হাসি মুখে বলল, ভাই তুই আমাকে চিনিস না, আমি তোর দিদি। তোর ভালোবাসার কথা শুনে আমি খুব খুশি। তুই প্রীতিকে ভালোবাসিস, এটা খুবই সুন্দর ব্যাপার। তুই তো আমার কাছে বন্ধু, তোর খুশি আমার খুশি। অভি কিছুটা আশ্বস্ত হয়ে বলল, ধন্যবাদ দিদি, আমি সত্যি জানি না কিভাবে এটা তোকে বলবো। প্রীতিকে নিয়ে আমার মনের মধ্যে অনেক কিছু আছে। পরি মৃদু হাসি দিয়ে বলল, তুই চিন্তা করিস না ভাই, আমি তোর সাথে আছি। তুই প্রীতির সাথে কথা বল, তোর মনের কথা তাকে জানা, আর কিছু দরকার হলে আমাকে বলবি। কিন্তু এটা মনে রাখিস, সামনে মাধ্যমিক পরীক্ষা, এর জন্য পরীক্ষায় যেন কোনো প্রভাব না পড়ে, তাহলে তো বাবা একেবারে মেরে ফেলবে তোকে। আমিও কিন্তু সেদিন তোর পাশে দাঁড়াতে পারবো না, কথাটা মনে রাখিস। আচ্ছা দিদি, আচ্ছা। অভি পরীর কথা শুনে আশ্বস্ত হলো। সে বুঝলো তার দিদি সবসময় তার পাশে আছে এবং তার সুখে দুঃখে সবসময় তার সঙ্গে দেবে। বাস প্রায় ফাঁকা ছিল। শুদ্ধ বাসে উঠেই লেডিসের সিটে বসে পড়ল। মহিষাদল থেকে হলদিয়া প্রতিদিন যাতায়াত করতে হয় তাকে। শুদ্ধ শতপথী মহিষাদলের বাসিন্দা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে হলদিয়া মেঘনাথ সাহা কলেজে থেকে। প্রতিদিন তাকে বাসে করে যাতায়াত করতে হয়। এই বছর তার কোর্স কমপ্লিট হবে। খুব ভালো ছেলে হিসাবে পরিচিত। আজও সে বাস প্রায় ফাঁকা থাকায় লেডিসের সিটে বসেছিল। আজ দুচক্র ছোট্ট পেঁচে পরি সহ একদল ছাত্রছাত্রী পাশে উঠল। সবাই যে যার মতো ফাঁকা দেখে সিটে বসে পড়ল, কিন্তু পরি দাঁড়িয়ে রইল, কারণ আর কোনো সিট ফাঁকা নেই। অবশেষে সে দেখতে পেল যে লেডিস সিটে শুদ্ধ একা বসে আছে। পরি শুদ্ধকে লেডিসের সিটে বসতে দেখে সে ক্ষুব্ধ হলো। পরি সোজা শুদ্ধের কাছে গিয়ে একটু রাগান্বিত হয়ে তাকে বলল, আপনার কি পেটে বাঁকা অঙ্ক নেই? থাকলে আপনি এখানে বসতেন না। তখন হাঁ করে পরীর মুখের দিকে তাকিয়ে থাকলো শুদ্ধ। তা দেখে পরি বিরক্ত হয়ে শুদ্ধকে বলল, একটু উপরে দিকে তাকান, কি লেখা আছে দেখতে পাবেন, কাদের সিটে বসে আছেন বুঝতে পারবেন। শুদ্ধ কিছুটা অবাক হয়ে পরীর দিকে তাকালো, তারপর মাথা চুলকিয়ে বলল, ও পরি, এখানে তো কই আপনার নাম লেখা নেই। পরি তখন অবাক হয়ে বলল, পরির নাম লেখা নেই মানে? এটা আমার সিট, দেখতে পাচ্ছ না লেখা আছে লেডিস সিট। শুদ্ধ তখন
ব্যঙ্গ করে বলল, আপনার নাম কি তাহলে? লেডিস। আর আপনার পদবী সিট? আপনাকে দেখতে পরীর মতো সুন্দরী, কিন্তু আপনার নাম লেডিস সিট? বা ভাই, বা নামটা তো মনে রাখার মতন। তখন পাশের প্যাসেঞ্জাররা সবাই হাসাহাসি করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। একজন বলল, আরে ভাই, ছেড়ে দাও না, মেয়েটাকে বসতে দিন। পরী বলল, দেখুন, এটা লেডিস সিট, তাই এখানে কেবল লেডিসই বসবে। শুদ্ধ তার মানে তার বাদ বাকি সিটগুলো ছেলেদের জন্য, তাই না? তাহলে যে সকল মেয়েরা ইতিমধ্যে ছেলেদের সিটে বসে পড়েছে তাদের উঠতে বলুন। ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে যাবে, আমিও আপনাকে এই সিট ছেড়ে দেব। এ কথা শুনে পরী দুটো গাল রেগে লাল হয়ে উঠল। সে রেগে মেগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি আমাকে লজ্জিক দেখাবেন না। আপনি লেডিস সিটে বসে আছেন, এটা আপনার ভুল। আপনি এক্ষুনি উঠে দাঁড়ান। শুদ্ধ একটু মৃদু হেসে বলল, ঠিক আছে, আপনি আগে পুরুষ সিট থেকে মহিলাদের উঠতে বলুন, আমি এক্ষুনি উঠে দাঁড়াবো। আসসালামু আলাইকুম।